আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। সুপ্রিয় দর্শক, আইনি অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সবসময় সতর্ক থাকবেন, আপনাদের টিভির ভলিউম মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাহলে আমরা আপনাদের কথা শুনতে পাবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। শুধু দর্শক, বরাবরের মতো আমি আজকে প্রথমে কিছু আপডেট দেবো। সেই আপডেটগুলো নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে আপডেটটা দেব সেটা হচ্ছে যে ফেল্ড অ্যাসাইলাম সিকার যারা বাংলাদেশ থেকে, বাংলাদেশি ন্যাশনাল যারা ফেল্ড অ্যাসাইলাম সিকার, সেই ফেল্ড অ্যাসাইলাম সিকারদেরকে বাংলাদেশে পাঠানোর জন্যে ইউকে এবং বাংলাদেশের ভিতরে একটা ফাস্ট ট্র্যাক রিটার্ন ডিল সম্পন্ন হয়েছে ভেরি রিসেন্টলি। এবং সেই ডিলে এটা উল্লেখ করা হয়েছে যে যারা বাংলাদেশি ন্যাশনাল এদেশে আছে, সেই বাংলাদেশি ন্যাশনালদেরকে যারা এদেশে ফেল্ড অ্যাসাইলাম সিকার, তাদেরকে মূলত ডিটেন করা হবে এবং তাদেরকে ফাস্ট ট্র্যাক বেসিসে তাদেরকে ডিপোর্ট করা হবে। তো এটা আমরা নিউজের মাধ্যমে, টেলিগ্রাফে আমরা দেখতে পেয়েছি। সেখানে আরও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে 11,000 বাংলাদেশি ন্যাশনাল তারা গত 12 মান্থসে এখানে লিগালি এসেছিলেন। দ্যাট মিনস তারা বিভিন্ন ধরনের ভিসা নিয়ে এসেছিলেন। আসার পরে তারা অ্যাসাইলাম সিক করেছেন এবং অ্যাসাইলাম সিক করার কারণ হচ্ছে যে তারা এই দেশে লং টার্ম একটা পার্মানেন্ট থাকার একটা ব্যবস্থা করার জন্যে মূলত তারা অ্যাসাইলাম সিক করেছেন। আর এর কারণ হচ্ছে যে যখন তারা অ্যাসাইলাম রিফিউজ হয়ে যায় কিংবা অ্যাপিল রাইট এক্সস্টেড হয়ে যায়, তখন কিন্তু তাদের এখানে থাকার রাইট থাকে না। কিন্তু সেই সময়ে হোম অফিসের পক্ষে ভেরি ডিফিকাল্ট হয়ে যায় এবং হোম অফিস স্ট্রাগল করে তাদেরকে এদেশ থেকে রিমুভ করার জন্য। তো যে কারণে তারা এই ভিসাটাকে এদেশে এক্সপ্লর করে এবং এটা ব্যাকডোর হিসাবে, ব্যাকডোর দিয়ে ঢোকার একটা সোর্স হিসাবে তারা এই ভিসাটাকে নিয়ে নেয়। এবং এই নিউজে এটাও বলা হয়েছে যে বাংলাদেশ হচ্ছে এই যতগুলো ন্যাশনাল আছে যারা মূলত এই ভিসাগুলো লিগালি এসে, যেরকম ভিজিটর, স্টুডেন্ট, কেয়ারার কিংবা স্কিল ওয়ার্কারে এসে তারা মূলত এই অ্যাসাইলাম সিকিউর পার্মানেন্টলি থাকার যে চেষ্টা করে, সেই দিক থেকে বাংলাদেশ ন্যাশনালরা হচ্ছে হায়েস্ট অ্যাবিউসিং ইন দিস সিস্টেম। সে কারণেই এটা ইউকে গভর্নমেন্টকে করতে হচ্ছে। তো এই ব্যাপারে আসলে আমরা আসলে বেশ এই ব্যাপারে বলেছি যে এটা নিয়ে বেশ তোড়পাড় চলছে যে এটা কেন করা হচ্ছে, করা ঠিক হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে এত বেশি অ্যাসাইলাম সিকার হয়ে গেছে যে কারণে আসলে গভর্নমেন্ট কোঅপ করতে পারছে না। সে অ্যাসাইলাম সিস্টেমটা পুরো কিন্তু ভেঙে গেছে। তারপরে যারা অ্যাসাইলাম সিক করে এবং পরবর্তীতে তাদের অ্যাপিল রাইট এক্সস্টেড হয়ে যায় এবং তারপরে তাদের ফার্দার সাবমিশন সহ সব কিছু যখন এক্সস্টেড হয়ে যায়, তখন কিন্তু তারা ফেল্ড অ্যাসাইলাম সিকার হিসাবে কিন্তু তারা পরিগণিত হয়। তো আমি যেটা বললাম এটাই হচ্ছে ফেল্ড অ্যাসাইলাম সিকারদের ডেফিনেশন, এবং তাদের আর কোনো কিছুই কিন্তু হোম অফিসে পেন্ডিং থাকে না। তো এই ধরনের সিচুয়েশনে তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে ডিটেন করা, তাদেরকে ডিটেনশনে রাখা এবং রিমুভ করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে ট্রাভেল ডকুমেন্ট নিয়েও তখন সমস্যা হয়ে যায়। তো এই ট্রাভেল ডকুমেন্ট পাওয়া কিংবা বাংলাদেশ থেকে যাতে করে কপারেশন হয়, সেই কারণেই কিন্তু এই ডিলটা করা হয়েছে ইউকে এবং বাংলাদেশ সরকারের মধ্যে।
এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে যে শুধু ফেল অ্যাসাইলাম সিকার না, যারা এদেশে কোনো ভিসা নিয়ে আসার পরে অবরেস্টে করে তারা কিন্তু ইমিগ্রেশন অফেন্ডার হিসাবে পরিগণিত হয়। এই ধরনের যে ইমিগ্রেশন অফেন্ডার আছে তাদেরকেও এই আওতায়, এই ডিলের আওতায় আনা হয়েছে এবং তাদেরকেও এখান থেকে ডিপোর্ট করা হবে, সেটাই এই নিউজে আমরা দেখতে পেয়েছি। একটা জরিপে দেখা যায় যে সবথেকে বেশি পরিমাণ যে অ্যাসাইলাম সিকার কিংবা এদেশে অ্যাসাইলাম সিক করে তার ভিতরে সবথেকে হায়েস্ট হচ্ছে পাকিস্তানি ন্যাশনালস, তারপরে হচ্ছে বাংলাদেশ ন্যাশনালস, তারপরে ইন্ডিয়ান ন্যাশনালস, তারপরে আফগানিস্তান অ্যান্ড আদার্স। আর যে বাংলাদেশ, ওকে কল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস জানতে চাইছিলাম। জি বলুন। এই আমার একজন ফ্যামিলির এই আপনার এই যে কার্ড আছে বা ইমিউনিটি যে কার্ড আছে, এটা আপনার ডিসেম্বরে শেষ হয়ে যাব। জি। তো তাইনের আসিল সেটেলমেন্ট 5 বছরের, তারা দিছিল 2.5 বছরের কার্ড। জি। এখন ট্রাভেলিং করা তাই বুনো জায়গা কি দেশও তে আপনার নভেম্বর কতদিন আগে ফিরত হওয়া লাগবে দেশ নেই। এখন যে বায়োমেট্রিক কার্ড আছে, আপনার প্রশ্ন হচ্ছে যে একটি বায়োমেট্রিক কার্ড আছে, সেই বায়োমেট্রিক কার্ডটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 31 ডিসেম্বর 2024-এ। এখন ওনার কি করণীয়? আপনি কি আমার প্রশ্ন উত্তর আপনি কি টেলিফোনে থাকতেই শুনবেন, নাকি টেলিফোন রেখে আপনি টিভি দেখে শুনতে চান? আপনি যেটা যদি এভাবে বলেন তাহলে তো আরো ভালো, টিভি দেখে শুনলেই ভালো। আপনি কেটে দেন, কারণ আপনার আশেপাশে বোধহয় আপনার ছেলে মেয়ে নাতিপুতি বোধহয় অনেকেই আছে, তো তারা বোধহয় আপনাকে বেশ মানে ইয়ে করার চেষ্টা করছে, আদর করার চেষ্টা করছে, এবং সেই ক্ষেত্রে আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি। আমার মনে হয় যে আপনি টিভি দেখতে থাকুন এবং লাইনটা কেটে দেন। এই ব্যাপারে আমি একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে বায়োমেট্রিক কার্ড যেটা, এটাকে ফিজিক্যাল কার্ড বলা হয়। এই ফিজিক্যাল কার্ড 31 ডিসেম্বরের পরে আর প্রযোজ্য হবে না এবং এটার ব্যবহার আর থাকবে না। এটা তুলে ফেলা হচ্ছে। সেটা হচ্ছে এই ইউকেতে এই যারা স্টুডেন্ট ভিসা এসে থাকে, যারা স্পাউস ভিসা এসে থাকে, যারা পার্মানেন্ট রেসিডেন্ট পেয়ে থাকে, যারা ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে পেয়ে থাকে, এই তখন তাদের বায়োমেট্রিক নেওয়ার পরে তাদের যে ভিসাটা দেওয়া হতো সেটা মূলত যে স্ট্যাটাসটা দেওয়া হতো সেটা মূলত দেওয়া হতো এই কার্ডে। এই কার্ডটার ভিতরে সব কিছু জানা যেত, যে তার নাম কি, তার ডেট অফ বার্থ কত, তার ন্যাশনালিটি কোথায়, কোন দেশি, সে এদেশে কাজে পারমিশন আছে কিনা, এদেশে তার বেনিফিট নেওয়ার সুযোগ আছে কিনা, এই বিষয়গুলো মূলত জানা যেত। এই বায়োমেট্রিক কার্ডের প্রচলন এই 31 ডিসেম্বর থেকে আর থাকবে না, এটা এন্ডিং হয়ে যাচ্ছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এরপরে কি হবে? এরপরে মূলত ই ভিসা প্রচলন হবে ফ্রম 1 জানুয়ারি 2025 থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে ই ভিসাটা কি? ই ভিসাটা হচ্ছে একটা ডিজিটাল অ্যাকাউন্ট হবে। সেই অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে। সেই ওপেন করার পরে সেখানে আপনি আর ডিটেলস ওর ভিতরে দিতে হবে, এবং যখন অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টে আপনার নাম, ডেট অফ বার্থ, একটা ভ্যালিড পাসপোর্ট, লেটেস্ট ভ্যালিড পাসপোর্ট ডিটেলস, এবং আপনার যে বায়োমেট্রিক কার্ড আছে সেটাও লাগবে। এইগুলো দিয়ে আপনার অ্যাড্রেস, এনআই নাম্বার সব দিয়ে আপনি তখন এই ডিজিটাল অ্যাকাউন্ট খুলবেন, যেটাকে ই ভিসা বলা হয়। এই ই ভিসা কিংবা ডিজিটাল অ্যাকাউন্টটা মূলত হোম অফিস থেকে ইমেল করে জানাচ্ছে। সেটা আপনার লয়ার যদি থেকে থাকে তার কাছে যাচ্ছে, কিংবা আপনি যদি পার্সোনালি আপনার ম্যাটার ডিল করে ছিলেন তাহলে আপনার ইমেলে যাবে। যাওয়ার পরে যেটা করতে হবে
যে আমি যেটা বলেছি সেটা হোম অফিসের ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে এই ই ভিসার উপরে কিন্তু আপনার একটা পেজ আছে, সেখানে যে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আপনার ডিটেলস, এবং রেজিস্ট্রেশন করতে গেলে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট এবং একটা ভ্যালিড বায়োমেট্রিক কার্ড কিন্তু আপনার লাগবে। এই ই ভিসাটা কি? ই ভিসাতে ভিতরে দেখা যাবে যে আপনি নাম কি, আপনার ডেট অফ বার্থ কত, আপনার প্লেস অফ বার্থ কোথায়, আপনি এদেশে আপনার ভিসা আর স্ট্যাটাস কি, আপনি কি কাজ করতে পারবেন কিনা, আপনি কোনো পাবলিক ফান্ড নেওয়ার রিকোয়েস্ট পাবলিক ফান্ডের আপনার রাইট আছে কিনা, এলিজিবল আছে কিনা, এই সব বিষয়গুলো কিন্তু সমস্ত কিছু ওই ই ভিসার ভিতরে, ওই ডিজিটাল অ্যাকাউন্টের ভিতরে থাকবে। আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যদি কারো বায়োমেট্রিক কার্ড না থাকে, এই মুহূর্তে আমি রিসার্চ করে যেটা দেখতে পেলাম হোম অফিসের যে যে গাইডেন্স এটার উপরে দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একটা ভ্যালিড বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড লাগবে। তো কারো যদি ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে থেকে থাকে, যেটা দেখা যাচ্ছে যে আপনার ইনডোর্স করা আছে আপনার পাসপোর্টে, সেটা কিন্তু দিয়ে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আমি জানি না এরপরে ওরা কোনো গাইডেন্স দেবে কি না, কিন্তু এই মুহূর্তে আমার রিসার্চে দেখলাম যে একটা বায়োমেট্রিক কার্ড কিন্তু আপনার অবশ্যই লাগবে। তো যে কারণে কারো যদি ওই ইনডোর্স কপি থেকে থাকে 20 বছর আগে, 10 বছর আগে, যখন বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ডের কোনো প্রচলন ছিল না, তখনকার সেই যে ইনডোর্স, এই ইনডোর্সটাও কিন্তু উঠে যাবে। কী উঠে যাবে? এই ইনডোর্স যেটা ভিসা কিংবা আইলারে যে ইনডোর্স থাকবে পাসপোর্টের উপরে, এটা কিন্তু আর থাকবে না। বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড থাকবে না, ভিনডেক যে একটা আছে সেটা থাকবে না, তারপরে আপনার ডকুমেন্ট দেওয়া হতো আগে ভিসা স্ট্যাটাসে, সেটা থাকবে না। এই ধরনের ফিজিক্যাল কোনো ডকুমেন্টে কিন্তু এই স্ট্যাটাসের উপরে কিছু থাকবে না। এটা ই ভিসা হয়ে যাবে এবং এটা হয়ে যাবে আপনার ডিজিটালাইজ আপনার ই ভিসা, এবং এটা কিন্তু অবশ্যই আপনাকে ওপেন করতে হবে। তো আপনাকে আমি বলবো যে ডিসেম্বর আগে, ইমিডিয়েট আগে এই কার্ড নিয়ে কারোর কিন্তু ট্রাভেল করা উচিত হবে না। সবাই আগে অ্যাকাউন্ট খুলুন, তারপরে আপনি একটা ভ্যালিড পাসপোর্ট নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন, এবং পাসপোর্টটার ডিটেলস কিন্তু আপনার ওই ই ভিসার যখন ওপেন করবেন তখন দিতে হবে, কিংবা পরবর্তীতে যদি আপনার পাসপোর্টটা যদি এক্সপায়ার করে নতুন পাসপোর্ট নিয়ে থাকেন, তখনও কিন্তু আপনি আবার ওই নতুন পাসপোর্টের ডিটেলস কিন্তু দিতে হবে। কারণ আপনি যখন বিভিন্ন দেশের ইমিগ্রেশন দিয়ে চলাচল করবেন, তখন আপনার পাসপোর্টটা ওদের কাছে দিলেই আপনার পুরো ডিটেলস ওরা কিন্তু পাবে। অতএব আপনার পাসপোর্ট যদি আপডেটেড না থাকে আপনার ওই ই ভিসায়, ওই ডিজিটালাইজ অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যাবে। তো ইন কনক্লুশন আমি যেটা বলবো, 31 ডিসেম্বর থেকে বায়োমেট্রিক কার্ড সহ, ইনডোর্স স্টাম্প সহ এই ধরনের যেসব ভিসা আগে ছিল সেগুলো সব অ্যাবলিশ হয়ে যাচ্ছে। 1 জানুয়ারি 2025 থেকে ই ভিসা ডিজিটালাইজড অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, এবং একটা ভ্যালিড পাসপোর্ট নিয়ে আপনি সারা ওয়ার্ল্ড করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন। আর যেখানে যেখানে আপনার ভিসা লাগবে, সেটা তো ভিসা লাগবেই, সেই ভিসা নিয়ে আপনাকে যেতে হবে। তো এটা আপনাদেরকে ক্লিয়ারলি আমি বলছি যে দর্শক আমাকে প্রশ্ন করেছেন, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে প্রচারিত হচ্ছে এবং ইউটিউবে প্রচারিত হয়ে যাচ্ছে। আপনারা দরকার হলে বারবার দেখে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, শুনতে পাচ্ছেন? জি, আপনাকে স্পষ্টভাবে সুন্দরভাবে শুনতে পাচ্ছি। আপনি আমি তো স্টুডিওতে আলাপ করতে নিতেছি। আপনি ব্যারিস্টার এম কিউ হাসানের সঙ্গে কথা বলছেন এনটিভির স্টুডিওতে। আপনার প্রশ্নটা করুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্ন হইল কি, আমি আমার স্বামী স্ত্রী আমার দুইজন 2022 সালে ডিসেম্বরে এদেশে আসছিলাম ভিজিট ভিসায়। ভিজিটে আসার পরে আমরা ফেব্রুয়ারি 2023-এ এসালাম করছিলাম।
আচ্ছা অ্যাসাইলাম সিক করেছেন, ওকে ওকে, জি জি দুইজনই আমরা। জি জি জি, ওভার 60 কিন্তু আমাদের 65 এর উপরে, আচ্ছা আচ্ছা, জি আমাদের বয়স 65 এর উপরে। আচ্ছা আমাদের ছেলে মেয়ে জি। ছেলে মেয়ে দেশে আছে, ছেলের বাসায় বর্তমানে আছে, আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি। এখন আমার জানুয়ারি 2024 তারপরে আমার ফেব্রুয়ারি মাসে আমার কার্ড দিচ্ছে, 2 বছরের জন্য কার্ড দিচ্ছে, জি এবং আমাকে সপ্তাহে কিছু বার্তাও দেওয়া হয় আমাকে। আচ্ছা আর গত আপনার ডিসেম্বর জানুয়ারি 2024 জি 17 তারিখে আমার মানে ফাইনাল ইন্টারভিউ দিচ্ছে। ওকে ওকে, ইয়েস, ফাইনাল ইন্টারভিউ নেওয়ার পরে 4 মাস গেল, আজকে 4 মাস গত হয়ে গেল, আমার কোনো কিছু জানাইতেছে না, বলতেছে না, এই যে বুঝতে চাইতেছি। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি ভিজিটর হিসেবে ছিলেন এবং অ্যাসাইলাম সিক করেছেন এবং আপনার ফাইনাল ইন্টারভিউ হয়ে গেছে, 4 মাস হয়ে গেল, এখনও কোনো রকমের ডিসিশন আসছে নাই। এটা আসলে খুব একটা চিন্তার বিষয় নয়, কারণ হচ্ছে যে এত বেশি ব্যাকলগ হয়ে গেছে, যার কারণে তারা আসলে এই সিস্টেমটাকে প্রপারলি মানে ডিসিপ্লিন অনুযায়ী চালাতে তাদের জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো অনেক সময় তারা ডিসিশন কুইকলি দিয়ে দেয়, অনেক সময় ডিসিশন একটু দেরিতে দিয়ে দেয়, কারণ এখন ইন্টারভিউ সিস্টেমটা যেটা হয়েছে, আপনি হোম অফিসে যাচ্ছেন আর আপনার ইন্টারভিউ অফিসারকে আপনি দেখতে পাচ্ছেন না আপনার সামনে, ইন্টারভিউ অফিসার থাকছে স্ক্রিনে এবং ইন্টারপ্রেটার থাকছে স্ক্রিনে, এবং ওনারা বাসা থেকে বসে কাজ করছেন, ঠিক না? তো যে কারণে ওনারা আপনার ইন্টারভিউ নেওয়ার পরে তখন ডিসিশনটা ওনারা দিয়ে দেন, ইমেলে পাঠিয়ে দেন। তো এই ক্ষেত্রে অনেক সময় আমি কুইক ডিসিশন পেয়েছি নেক্সট ডে, তারপরের দিন, আবার অনেকগুলো 3-4 মাস 5 মাস 6 মাস লেগে যায়। তো এটা আসলে চিন্তার কোনো ব্যাপার নাই। তো আপনি যেটা করতে পারেন, যদি আপনি ডেসপারেট হন, তাহলে আপনার যদি কেস ওয়ার্কারের নাম জানা থাকে, ইমেল জানা থাকে, আপনি তাদেরকে ইমেল করে জানতে পারেন যে কোনো আপডেট আছে কি না। একটা জিনিস মনে রাখবেন যে অ্যাসাইলাম কিন্তু ভেরি কমপ্লেক্স ম্যাটার, আপনার প্রপার অ্যাডভাইস এবং প্রপার ডকুমেন্ট সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাকে এটা ফেস করার প্রয়োজন রয়েছে। এবং আরেকটা জিনিস আপনার জানার কথা, সেটা হচ্ছে যে অ্যাসাইলাম সিক করার পরে ইন্টারভিউ নোটটা আপনি ভালো করে পড়ে দেখবেন যে ওইখানে ওরা কোনো কিছু লিখতে ভুল করেছে কিনা, কোনো ইনকনসিস্টেন্সি হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তাহলে আপনার যদি লয়ার থাকে তার কাছে আপনি যাবেন, যে সেই সব জায়গাগুলোকে কারেকশন করে অ্যামেন্ডমেন্ট করে একটা চিঠি পাঠাতে হবে। তা নাহলে কিন্তু ওই সব ওই ভুল, যেগুলো ইন্টারপ্রেটার যদি ভুল করে থাকে, আপনি বলছেন একটা, লিখেছে আর একটা, এবং আপনি বলেছেন এক ধরনের কথা, লিখেছে আর এক ধরনের কথা। অতএব আপনি স্ক্রিনিং ইন্টারভিউ, ফাইনাল ইন্টারভিউটা পুরো পড়ে ফেলেন এবং দেখেন যে কোনো রিপ্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজন, যদিও বা 5 ওয়ার্কিং ডেজের কথা উল্লেখ আছে, তারপরেও আপনি ডিলে হলেও আপনি এটা করতে পারেন। 5 ডের ভিতরে আমি এই কাগজপত্রগুলো পাঠাইছি। ওকে, ওয়েল ডান। তো আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো আপনি পাঠিয়েছেন এবং কোনো সমস্যা নেই, তো ঠিক আছে। তো আপনি ওই কেস ওয়ার্কারের কাছে ইমেল করে আপনি, আপনার যদি লয়ার থাকে তার মাধ্যমে আপনি তাদেরকে একটু তাড়া দিতে পারেন, তাগাদা দিতে পারেন, চেজ আপ করতে পারেন। ঠিক আছে ভাইয়া? জি জি, থ্যাংক ইউ সো মাচ। এটার টাইম স্কেল নাই, আপনি একটু ইমেল করলে ওরা ডিসিশন দিয়ে দেবে। ধন্যবাদ আপনার কলের জন্য। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আমরা কি হারিয়ে ফেলেছি কলারকে? ওকে, বলেন আপনার নাম, কোথায় কোথায় বাসা আপনার? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। বালিস্তার সাহেব, আমি আপনার লগে মাতিয়ার। জি প্লিজ। আমি হেকনি থেকে বলছি। হেকনি? জি। ও ওকে ওকে, জি বলুন। তো আমার একটা নাতি নাইছে কেয়ার বিষয়। জি জি, কেয়ার বিষয় যে আইলে ওর খাম নাই, এখন উনি প্রেগনেন্ট, এখন এগুলো সম্বন্ধে কিতা করা যায়? আহা, ভেরি স্যাড, ভেরি স্যাড। উনি কেয়ার ভিসা এসেছেন, আসার পরে উনি প্রেগনেন্ট হয়ে গেছেন। তো প্রেগনেন্ট কি ওনার হাজব্যান্ডও কি ওনার সঙ্গে এসেছেন?
জি, হাজবেন্ড সঙ্গে আইছে। ওকে, তা যেহেতু এখন তো ওনার যে এমপ্লয়ার আছে উনি তো বলেছিলেন যে ওনাকে 40 আওয়ার্স, 39 আওয়ার্স কিংবা 37.5 আওয়ার্স ওনাকে কাজ দেওয়া হবে। এখন উনি কাজ দিচ্ছেন না, উনি তো অন্যায় করছেন ওই এমপ্লয়ার, ঠিক না? কলার কি হারিয়ে গেলেন? আপনি শুনতে থাকেন। তো এটা অন্যায় করছে, ওই যে উনি অন্যায় করছে। এখন এই অন্যায়ের বিরুদ্ধে কি করবেন? হোম অফিসকে জানালেই তো তখন তাদের লাইসেন্স নিয়ে টানাটানি পড়ে যাবে এবং আপনার নাতির ভিসা নিয়েও টানাটানি পড়ে যাবে, ঠিক আছে? জি, এখন কিটা করা যায়? এই ক্ষেত্রে আইনে মাধ্যমে যদি করতে হয় সেটা আপনারা হোম অফিসে কমপ্লেন দিতে পারেন, পুলিশকে জানাতে পারেন, এই ধরনের অ্যাকশনে আপনি যেতে পারেন। কিন্তু দেখতে হবে যে এই ধরনের অ্যাকশন করে আপনাদের কোনো লাভ হবে কি না। কারণ আপনার যে নাত জামাই আছে তার তো ফুল টাইম কাজ করার পারমিশন আছে, ঠিক কিনা? ফুল টাইম কাজ করতে যখন তাই যদি ভিসা থাকে না তাহলে জামাইরই তো থাকবে না। যে তো তো এখন তো ভিসা কাটেল হয় নাই, তো আপনারা যোগাযোগ করেন আপনার এমপ্লয়ারের সঙ্গে আপনার নাতির এবং বলেন যে কাজ দেওয়ার সুযোগ দেয়া, তা নাহলে তারা চলবে কিভাবে, খাবে কিভাবে, এবং তাদের তো ভবিষ্যতে করলে তারা পণ্য ধরেও না। তাহলে আমার মনে হয় যে যেভাবে আছেন এইভাবেই থাকেন, আর নাতি জামাই যদি কাজ করতে পারে তাহলে কাজ করলেন। তাছাড়া আমাদের কাছে কোনো সমাধান নাই। এই ধরনের সমস্যা ভীষণ ভীষণ রকমের হচ্ছে এবং সেই কারণেই এই সিস্টেমটাকে অ্যাবিউজ করা হচ্ছে। এটা এমপ্লয়াররাও করছে, অনেক এমপ্লয়ি আছে তারাও করছে, এবং যে কারণে কিন্তু এই 5 পয়েন্ট প্ল্যান ইমপ্লিকেশন হচ্ছে এবং ডিপেন্ডেন্ট আনা বন্ধ হয়ে গেছে এই কেয়ারার ভিসায় যারা এসেছে। তো এই যে প্রবলেম যেটা বলছেন এখন এখানে একটা সিরিয়াস প্রবলেম, সবারই এই প্রবলেম, কিন্তু আমাদের কাছে আসলে সমাধান নাই কিংবা আপনাদের কাছে যদি থাকে না আমরা কিভাবে সমাধান করতাম? তা অবশ্য ঠিক বলেছেন যে আমরা তো একটা কিছু ওয়ে আউট করে দেয়া। এখন যেটা করা যায় যে চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট একটা অপশন আছে, কিংবা আপনার যে নাতি কিংবা আপনার যে নাতি জামাই আছে উনি যদি এলিজিবল হল তাহলে ওনারা আর একটা এমপ্লয়ার খুঁজে চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে ওনারা চলে যেতে পারেন। এই একটা অপশন ওনাদের জন্য খোঁজা সম্ভব আছে। আর সেকেন্ড অপশন যে কমপ্লেন প্রসিজারে যাওয়া, এমপ্লয়ের বিরুদ্ধে কমপ্লেন করে, সেক্ষেত্রে তো কোনো লাভ হবে না। অতএব হয় চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে চলে যান, অথবা যেভাবে আছেন এইভাবে দেখেন যতদিন ভিসা থাকে আপনি নাত জামায় কাজ টাজ করে সারভাইভ করলো। এই ছাড়া আর কি বলবো বলেন? ধন্যবাদ আপনার কলের জন্য। সেই দর্শক, আমি ব্যারিস্টার MQ হাসান আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই এই অনুষ্ঠান থেকে। আইনি অধিকার উইথ ব্যারিস্টার MQ হাসান, এই অনুষ্ঠানটি সরাসরি আপনারা দেখছেন 780 স্কাই চ্যানেল থেকে। এছাড়াও এই অনুষ্ঠানটি লাইভ দেখানো হচ্ছে ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে, সেখানেও আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সরাসরি। কলার আছে, কল নেব। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন এবং কোথা থেকে বলছেন এবং আপনার নাম কি? আমি মাসির থেকে বলতেছি, জন আমার নাম। ওকে জয় ভাই, প্লিজ বলুন। আমি চাচ্ছিলাম আমি আমার ওয়াইফকে স্পাউস ভিসা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। কি বিষয়? স্পাউস ভিসায়। স্পাউস ভিসায়? ইউ আর এ ব্রিটিশ সিটিজেন? জি, আমি ব্রিটিশ সিটিজেন। হ্যাঁ, আমি প্রথম এক্সটেনশন করে ফেলছি, সেকেন্ড এক্সটেনশন নেক্সট মান্থে আমার। এটা কি ইনডিফিনিট? জি হ্যাঁ। ওকে, কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স। বলুন কি সাহায্য করতে? এখন আমি কয়দিন আগে অ্যাপ্লাই করতে পারবো? আমার বায়োমেট্রিক ডেট শেষ হবে ইন জুন 27-এ। 27 জুন? জি, বায়োমেট্রিকের ডেট আর কি। আচ্ছা, তো আমার কি কি লাগবে বা কি কি করতে হবে সেটা একটু বলতেন, ফিটা কত? প্রথমে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টের ডকুমেন্ট লাগবে, তার বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড, তার পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1, তারপরে লাইফ ইন দ্য ইউকে টেস্ট সার্টিফিকেট, জি হ্যাঁ। আর একসঙ্গে থাকছেন লাস্ট 2.5 years তার করসপন্ডেন্সেস কাভারিং লাস্ট 2.5 years। আচ্ছা। আপনার ডকুমেন্ট লাগবে কপি পাসপোর্ট বা পাসপোর্ট, বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড, তারপরে আপনার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে গেলে আপনাকে যেহেতু আপনি আগে আইনে আছেন অতএব 18,600 আপনার জন্য অ্যাপ্লিকেবল। অতএব আপনার মিনিমাম 6 মান্থের পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, লেটার ফ্রম এমপ্লয়ার, তিনটে ডকুমেন্ট থাকলে আপনি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারবেন। এরপরে থাকছে টেনেন্সি এগ্রিমেন্ট, এরপরে থাকছে একসঙ্গে থাকেন, কোঅপারেশন করছেন কাভারিং লাস্ট 2.5 years, যেরকমের ইউটিলিটি বিলস, টেনেন্সি এগ্রিমেন্ট, ভোটার লিস্টের নাম থাকা, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই ধরনের ডকুমেন্ট থাকতে হবে। জি বলুন। স্যার আমি চাচ্ছিলাম আমি কি এই মাসে করতে পারবো, না আমি বায়োমেট্রিকের দেশে আসার আগে করব? না, এটা নির্ভর করবে আপনার ওয়াইফের বায়োমেট্রিক রেসিডেন্ট কবে শেষ হচ্ছে। জুনের 26 শেষ হবে, 27। অতএব আপনি 24শে মের পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। না, আমার সলিসিটর বললো যে আমি নেক্সট উইকে করতে পারবো, এটা কি কতটুকু সঠিক? না, আইনটা হচ্ছে যে আপনার ভিসা শেষ হওয়ার 28 দিনের ভিতরে করতে হবে, বাইরে না। উনি বলছেন যে 5 বছর হয়ে গেছে, সেই জন্য আগে করতে পারবো। ও 5 বছর হয়ে গেছে, তাহলে করা যায়। তাহলে 5 বছর যদি হয়ে যায়, ওনার কি 3 মাস অ্যাডিশনাল ভিসা দিয়েছিল? জি 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 হ্যাঁ। এখন বোধহয় 3 মাস আর অ্যাডিশনাল ভিসা দেয় না। যদি 5 বছর হয়ে যায়, ও আসলে 29-এ, সরি 19-এ আসছিল। ওকে, তাহলে যদি 5 বছর কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি করতে পারবেন। এটা কোনো প্রবলেম হবে না বায়োমেট্রিক ডেটের জন্য? না, দুইটা নিয়ম। একটা হচ্ছে যে ভিসা শেষ হয়ে যাওয়ার 28 দিনের ভিতরে অ্যাপ্লিকেশন করতে হয়, তার মানে 24শে মেতে যদি অ্যাপ্লিকেশন করা হয় তাহলে 28 দিন হচ্ছে। কিন্তু আপনার এখানে যেহেতু 5 ইয়ার্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে উনি অ্যাপ্লিকেশন করতে পারে ডেট অফ অ্যারাইভেল থেকে। ঠিক আছে? অতএব এই ক্ষেত্রে যদি ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকের জন্য আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলো দিয়ে যদি অ্যাপ্লিকেশন করা দেন, ফি লাগবে বোধহয় সম্ভবত 2800-2900 পাউন্ড মতো লাগবে। NHS লাগবে না, একটা বায়োমেট্রিকের জন্য বোধহয় 139 পাউন্ড লাগবে। এগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করে ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন। দেওয়ার পরে একটা বায়োমেট্রিকের একটা নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এবং আপনার ওয়াইফ ওখানে পাসপোর্ট এবং বায়োমেট্রিক কার্ড নিয়ে যাবে। যাওয়ার পরে তখন বায়োমেট্রিক দেবে, আর পাসপোর্ট বায়োমেট্রিক কার্ডটা তারা হয়তো রেখে দেবে। রেখে দিলে তারপরে হয়তো 2-3 মাসের ভিতরে ডিসিশন একটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর কল। যদি কল থেকে কল নেব তাহলে আমি রুয়ান্ডার ডিপোর্টেশন নিয়ে আমি আলোচনা করব। প্রথমে বলেছিলাম যে বাংলাদেশি যে যারা ফেল্ড অ্যাসাইলাম সিকার আছে এবং যারা বাংলাদেশি যারা এদেশে অবরেস্টার হিসেবে আছে তাদেরকে ডিপোর্ট করার জন্যে ফাস্ট ট্র্যাক রিটার্ন ডিল অলরেডি সাইন হয়ে গেছে বিটুইন ইউকে অ্যান্ড বাংলাদেশ, এবং সেই কারণে সবাই আসলে প্যানিকিং আছেন এবং সবাই আসলে ঘুম তাদের হচ্ছে না বা ফোন দিচ্ছেন, বিভিন্ন রকম অ্যাডভাইস দিচ্ছেন। এই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে যে আপনারা, কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি এনটিভি স্টুডিওতে কথা বলছেন, আপনার কোশ্চেনটা করুন প্লিজ, বলুন। আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পান? বলুন, কোশ্চেনটা করুন। হ্যালো হ্যালো, কি যেন সমস্যা হচ্ছে, কেন যেন কলার আমার কথা শুনতে পাচ্ছেন না, অথচ আমি তো ওনাকে শুনতে পাচ্ছি। কলার, হ্যালো কলার। আমি তো বারিস্টার সাথে কথা বলছিলাম। জি, আপনি প্রশ্নটা করুন।
যদি আমাকে শুনতে পান প্রশ্নটা করুন, আমি তা আচ্ছা আমি প্রশ্ন করি, সরি আপনার কাছে গিয়ে আপনি বুঝান যখন যাই কত হয়েছে রবা, আমি টেনশন আর গিয়া বুঝছেন আমার কথা বুঝার জন্য। জি তো আমার গিয়া ওই যে বিয়াশির কার্ড একটা গিয়া 24 ডিসেম্বরে শেষ হয়ে দেখবো এটা। জি তো আমি চাইছিলাম এই বিচে গিয়া নভেম্বরে যাইতাম উমরা, নভেম্বর থেকে আওয়ার পরে গিয়া আমি চাইছিলাম যে আমার সিটিজেনশিপের লাগিয়ে ট্রাই করতাম। জি জি তো সিটিসি এর বিচে গিয়া আমি যে গিয়া ফার্মুলে গিয়া ট্রাই করতাম না, আমারও আবার গিয়া কিটা গিয়া তারা যে কার্ড এখন বার করে গিয়া অ্যাকাউন্ট বার করতাম, লম্বা রেখু বার করতাম, বার করার পরে গিয়া তারা লম্বা রেখু দিব। আপনি কি বাংলাদেশে যেতে চাচ্ছেন? জি না আমি জোর যেতাম উমরার যেতাম, কোথায় যাবেন? উমরার যেতাম। আচ্ছা, আপনি উমরাতে যেতে যাচ্ছেন, কখন যাবেন? অক্টোবরের 28 তারিখ। কতদিনের জন্যে? এক সপ্তাহ লাগবে আমার। কোনো অসুবিধা নেই, আপনার বায়োমেট্রিক কার্ড ভ্যালিড আছে, আপনার পাসপোর্ট ভ্যালিড আছে, অতএব আপনি এই দুটা নিয়ে আপনি উমরার জন্যে যেসব বুকিং আছে সেগুলো বুকিং দিয়ে আল্লাহর নামে নিয়ত করেছেন, এটা খুবই একটা ভালো কাজের নিয়ত করেছেন। আমি আপনার জন্য অনেক অনেক দোয়া করি, আপনি সুস্থভাবে ভালোভাবে যে ওখানে উমরা পালন করবেন। আমি ওখান চাই আর যে আমি ওখান থেকে উমরা থেকে আওয়ার পরে গিয়ে আমি বায়োমেট্রিকের কার্ড অ্যাপ্লাই করতাম পারলাম, আমার কোনো তখন আর বায়োমেট্রিক কার্ড না, তখন আর বায়োমেট্রিক কার্ড না, তখন আপনি ই ভিসা যে ডিজিটাল অ্যাকাউন্ট আছে সেটা আপনাকে খুলতে হবে। আর কার্ডে কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো লয়ারের কাছে যে আপনি একটা ফিস দিলে আপনার এটা খুলে দেবে, এটা করে দেবে, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনি কোনো প্রেশান করেন না, আল্লাহর নামে নিয়ত করেছেন, আপনি যান, আসার পরে আপনার সব যেসব মুশকিল আছে সব আহসান হয়ে যাবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সেই দর্শক, আমি যেটা বলছিলাম যে রুয়ান্ডা নিয়ে এখন তো তোড়পাড় শুরু হয়ে গেছে। বাংলাদেশের অ্যাসাইলাম সিকার, ফেল অ্যাসাইলাম সিকার এবং যারা এসে ওভারস্টে করেছে তাদেরকে ফাস্ট ট্র্যাক রিটার্ন ডিল যে স্বাক্ষর হয়েছে সেটা খুবই তোড়পাড় হচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে আমরা জানি যে রুয়ান্ডা পলিসি যেটা সেফটি মেজারমেন্ট মূলত 22শে এপ্রিল পাস হয়ে গেছে পার্লামেন্ট থেকে। তারপরে আমরা দেখেছি যে যেসব অ্যাসাইলাম সিকাররা এসে অ্যাসাইলাম সিক করছে মূলত বোটে করে, যাদের কোনো ডকুমেন্ট নাই, যারা ইলিগালি ইন করছে, তাদের যে অ্যাসাইলামগুলো সেটা ইনঅ্যাডমিসেবল হয়ে করবে এই তাদের পলিসি অনুযায়ী, এবং তাদেরকে ডিপোর্ট করা হবে রুয়ান্ডাতে, এবং আশা করা হচ্ছে যে ওই দিন 10 উইক্সের ভিতরে এটা ইমপ্লিকেশন হবে। তবে এইটার আবার এক্সটেন্ডেড একটা ডিল আমি এগ্রি হয়েছে ইউকে আর রুয়ান্ডা, সেটা হচ্ছে যে ফেল অ্যাসাইলাম সিকার যারা এখন আছে এদেশে, যারা ওভারস্টে করেছে এদেশে এসে, তাদেরকেও এই পলিসির আওতায় আনা হচ্ছে। তার মানে আগে ছিল যারা বোটে করে ইংলিশ চ্যানেল পার হয়ে আসে কিংবা ইলিগালি আসে, কোনো ভিসা ছাড়া আসে, ইলিগালি আসে, তাদের অ্যাসাইলাম ইনঅ্যাডমিসেবল হবে এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এখন আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে যে এটা ডিল টু এক্সটেন্ড, এটা ডিলটা আরেকটা এক্সটেনশন করা হয়েছে, এটা ইন বিটুইন ইউকে অ্যান্ড রুয়ান্ডার ভিতরে, যারা ফেল অ্যাসাইলাম সিকার এবং যারা ওভারস্টে আর এদেশে, তাদেরকেও এই রুয়ান্ডা পলিসির ভিতরে এনে তাদেরকেও ডিপোর্ট করা হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে ফেল অ্যাসাইলাম সিকারদেরকে কিন্তু অফার করা হবে যে তারা একটা প্যাকেজ অফ সাপোর্ট, যেটা 5 বছরের জন্য তাদেরকে দেয়া হবে। সেই প্যাকেজ অফ সাপোর্টের ভিতরে এডুকেশন আছে, ট্রেনিং আছে, এমপ্লয়মেন্ট আছে এবং অ্যাকোমোডেশন আছে। এবং এইটা মূলত সাপোর্ট করবে তারা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টনারশিপ, MEDP। অতএব যারা ফেল অ্যাসাইলাম সিকার আছে তাদেরকে অফার করা হবে যে তোমরা যদি
ভলেন্টারি চলে যেতে চাও এবং আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো, এবং একটা সংস্থা অর্গানাইজেশনের নাম, তারা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টনারশিপ, এবং তারা 5 বছরের জন্য তাদেরকে সাপোর্ট দেবে। সেই সাপোর্টগুলো হচ্ছে এডুকেশন, ট্রেনিং, এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাকোমোডেশন, এইগুলোর সাপোর্ট দিয়ে তাদেরকে পাঠানো হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে জেমস ক্লেভারলি উনি বারবার বলছে যে যাদের এই দেশে নো রাইট টু রিমেন ইন দ্য ইউকে, যাদের এই দেশে থাকার কোনো অবস্থান নাই, তারা দে শুড নট বি অ্যালাউড টু স্টে ইন দিস, তাদেরকে দেশে রাখা হবে না। এবং বলা হচ্ছে যে তাদের জন্য একটা সেফ কান্ট্রি আমরা যেটা চয়েস করেছি রুয়ান্ডা, সেখানে মূলত তাদেরকে পাঠানো হবে, এবং সেখানে যাতে তারা সাপোর্ট পায়, যেটা আমি বলেছি 5 ইয়ার্সের প্যাকেজ, এবং তাদের লাইফ সেখানে রিবিল্ড করা যায় সেটাও তারা চেষ্টা করবে, এবং এই প্যাকেজের ভিতরে থাকবে, এবং সুইফটলি তাদেরকে এই দেশ থেকে রিমুভ করে দেয়া হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যারা এই ধরনের সিচুয়েশনে আছেন তাদের এখন কি করণীয়, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেইটা কি? সেইটা হচ্ছে যে আপনারা যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যান, আপনাদের প্রিভিয়াস যে অ্যাসাইলামের ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে যান, কিংবা আপনি যদি অবরেস্টার হিসাবে থাকেন সেসব ফ্যাকশন সার্কামস্টেন্সগুলো আপনি নিয়ে যান, নিয়ে যে এক্সপার্ট লয়ারের সঙ্গে আপনি কথা বলুন, কথা বলে তারপরে আপনি তাদেরকে বলুন যে আমার এই সিচুয়েশনে আমি কি করতে পারি। আপনার করণীয় হচ্ছে যে আপনাকে কোনো ফার্দার সাবমিশন যদি থাকে অন দ্য বেসিস অফ নিউ এভিডেন্স, আপনি ফার্দার সাবমিশন করতে পারবেন। সেকেন্ড অপশন থাকছে যে আপনি যদি কোনো প্রাইভেট লাইফের বেসিসে অ্যাপ্লিকেশন করতে চান, ফি পেইং অ্যাপ্লিকেশন, সেটাও আপনি সম্ভব। যদি আপনি কোনো ফ্যামিলি লাইফ থেকে থাকে, কিংবা আপনার কোনো পার্টনার থাকে, এই ধরনের সিচুয়েশন হলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ফি পেইং অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যাটলিস্ট 12 মান্থস লাগে এটা ডিসিশন দিতে। আর এই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকালীন সময় কিন্তু আপনি এই ডেফিনিশনের ভিতর পড়বেন না যে ডেফিনিশনে বলা হচ্ছে ফেল অ্যাসাইলাম সিকার, কিংবা যে ডেফিনিশনে বলা হচ্ছে আপনি অবরেস্টে করছেন, কারণ তখন আপনার হোম অফিসের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সামথিং ইজ পেন্ডিং উইথ দ্য হোম অফিস। সো আপনাকে কিন্তু এই ডেফিনিশনের ভিতর পড়ছেন না আপনি, এবং অ্যাটলিস্ট এই 12 মান্থস আপনাকে ধরে ডিপোর্ট করা হবে না রুয়ান্ডাতে। আমরা জানি যে এই পলিসিটা কয়েকবার কিন্তু চ্যালেঞ্জ হয়েছে, এবং এটার এগেনস্টে কিন্তু ডিসিশনগুলো গেছে, তার মানে হোম অফিসের এগেনস্টে ডিসিশনগুলো গেছে। প্রথমে যখন কয়েকজন অ্যাসাইলাম সিকার যারা বোটে করে এসেছে, তাদের অ্যাসাইলামটাকে ইনএডমিসিবল করা হয়, দ্যাট মিনস অ্যাকসেপ্ট করা হয় না, এবং তাদেরকে রিমুভ করার জন্য ডিপোর্টেশন অর্ডার দেওয়া হয়, তখন সেটাকে চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে প্রথম। সেই হাইকোর্টে চ্যালেঞ্জ করার পরে সেই হাইকোর্ট থেকে অবশ্য হোম অফিসের পক্ষে রায় দেওয়া হয়, সেটাকে কোর্ট অফ অ্যাপিলে চ্যালেঞ্জ করা হয়। কোর্ট অফ অ্যাপিলে বলে যে না, দেয়ার ইজ এ রিস্ক ফ্যাক্টর ইন রুয়ান্ডা অ্যান্ড দ্যাট কান্ট্রি ইজ নট সেফ ফর দ্য অ্যাসাইলাম সিকার্স, যে কারণে তারা হোম অফিসের যে বিপক্ষে জাজমেন্টটা দেয়, সেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে হোম অফিস। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলে সুপ্রিম কোর্ট ঠিক একই কথা কনফার্ম করে কোর্ট অফ অ্যাপিলে বলা হয়। তারাও বলে যে দ্যাট কান্ট্রি ইজ নট সেফ ফর দ্য অ্যাসাইলাম সিকার। শুধু দর্শক, আমি এই ব্যাপার নিয়ে আলোচনা করব আবারও ব্রেক থেকে এসে। আর কলার আপনি একটু লাইন থাকেন, আপনাকে আমি ব্রেকের ভিতরে আপনার কলটা নিয়ে আনসার দিয়ে দেবো। শুধু দর্শক, আমাদেরকে কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে, সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, এনটিভির সঙ্গে থাকুন, সিনিয়র প্রডিউসার মশিউরের সঙ্গে থাকুন। শুধু দর্শক, এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপর যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আমাদেরকে কল করুন। আসলাম ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিসবেস সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। শুধু দর্শক, যদি কল থাকে আমি কল নেব। তাহলে আমি রুয়ান্ডা পলিসি নিয়ে আলোচনা করছিলাম, এবং আমাদের বাংলাদেশের সঙ্গে ইউকের গভর্নমেন্টের একটা ফাস্ট ট্র্যাক রিটার্ন ডিল স্বাক্ষর হয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম।
তো রুয়ান্ডা পলিসির ব্যাপারে আমি যেটা বলছিলাম যে রুয়ান্ডা পলিসিটা মূলত যারা অবৈধভাবে দেশে এসে অ্যাসাইলাম সিক করবে, যারা ইংলিশ চ্যানেল পার হবে বোটে করে এসে অ্যাসাইলাম সিক করবে, কিংবা কোনো থার্ড পার্টির মাধ্যমে কোনো পাসপোর্ট ডকুমেন্ট ছাড়া যারা এদেশে আসবে, তাদের অ্যাসাইলামটা ইনঅ্যাডমিসেবল করা হবে এবং রুয়ান্ডা পলিসির মাধ্যমে তাদেরকে ডিপোর্ট করা হবে রুয়ান্ডাতে, এবং তার অ্যাসাইলামটা ওখানে মূলত প্রসেস হবে। এবং যদি সে রিফিউজি স্ট্যাটাস পেয়েও থাকে তাহলে রেস্ট অফ দ্য লাইফ তাকে কিন্তু ওই রুয়ান্ডাতে থাকতে পারে, সে কখনো কিন্তু ইউকেতে আসতে পারবে না। তো এইটার 22 এপ্রিলে ফাইনালি যে সেফটি অফ রুয়ান্ডা অ্যাসাইলাম ইমিগ্রেশন উপরে এটা পাস হয়। তারপরেই মূলত তারা যারা বেলে আছে, বেলের কন্ডিশন অনুযায়ী যখন তারা রিপোর্টিংয়ে যাচ্ছিল, যারা এমনি তাদের মিটিং ছিল তারা যাচ্ছিল, তাদের এই ধরনের সিচুয়েশনে যে কিন্তু তাদের ডিটেন করা হচ্ছিল এবং বাসায় বাসায় যেয়ে তাদেরকে খুঁজে বের করে ডিটেন করা হচ্ছিল এবং তাদেরকে রিমুভ করা হবে। এবং আশা করা হচ্ছে যে 8 to 10 উইক্সের ভিতরে প্রথম ফ্লাইটটা এই দেশ থেকে চলে যাবে। তো এর ভিতরে আমরা জেনেছি যে দুটা অর্গানাইজেশন এটাকে এই সেফটি আইন যেটা যে রুয়ান্ডা সেফটি যেটা অ্যাক্ট আছে সেটাকে মূলত ইয়ে করার জন্যে, চ্যালেঞ্জ করার জন্যে অলরেডি তারা আইনি পরামর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে। সেটা আমরা শুনেছি। একটা অ্যাসাইলাম এইড বলে একটা অর্গানাইজেশন, আর একটা আমরা জানি যে পাবলিক সার্ভেন্টদের একটা অর্গানাইজেশন আছে, তারা মূলত এই দুইটার সঙ্গে অর্গানাইজেশন এই পর্যন্ত আমরা জানি। এরপরে আর এখনও কিছু আমরা জানতে পারি নাই। আর আরেকটি জিনিস সেটা হচ্ছে যে রুয়ান্ডা পলিসির ভিতর আরেকটি জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে যে যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার কিংবা যারা অবরেস্টার দেশে, তাদেরকে একটা সাপোর্ট অফ প্যাকেজ অফার করা হচ্ছে ফর 5 ইয়ার্সের জন্য, তাদের এডুকেশন, ট্রেনিং, এমপ্লয়মেন্ট এবং অ্যাকোমোডেশনের জন্য। এই 4টে জিনিস তাদেরকে সাপোর্ট দেওয়া হবে 5 ইয়ার্সের জন্য, এবং সেই সাপোর্টটা দেবে কিন্তু একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনটার নাম আমি এর আগে বলেছি, তারপরেও আপনারা আবার বলছি, MEDP বলা হয়। সেটা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টনারশিপ বলে একটা অর্গানাইজেশন। তারা 5 বছরের জন্য এই 4টি বিষয়ে মূলত সাপোর্ট দেবে। বলা হচ্ছে যে তারা ওখানে ফেইল্ড অ্যাসাইলাম সিকার হিসাবে যাবে না, তাদেরকে এই প্যাকেজ, সাপোর্ট অফ প্যাকেজ সহ তাদেরকে মূলত ওখানে পাঠানো হবে। তো যে কারণে আমরা জানি যে অ্যাটলিস্ট একজন হয়তোবা এই ধরনের সিচুয়েশনে ভলেন্টারি সে রুয়ান্ডা চলে গেছে। তো এটা নিয়ে আসলে বেশ জল্পনা কল্পনা চলছে, কারণ আমরা জানি যে লাস্ট ইয়ারে এই ইন্টারন্যাশনাল পার্টনার্স prevented more than 26,000 crossing last year, as well as helping to dismantle 82 organized crime groups since July 2022. মানে এই ভোটে করে আসা, ইলিগালি আসা, এটার জন্য গভর্নমেন্ট কিন্তু খুবই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এটা কোনোভাবে কিন্তু তারা ঠেকাতে পারছেন না, এবং সেই কারণেই মূলত এই রুয়ান্ডা পলিসিটা তাদেরকে ইন্ট্রোডিউস করতে বাধ্য করেছে। আর বাংলাদেশের ব্যাপারে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে অলরেডি বাংলাদেশ এবং ইউকের একটি ডিল অলরেডি স্বাক্ষর হয়ে গেছে, এবং সেখানে স্বাক্ষরে যেটা বলা হয়েছে ফাস্ট ট্র্যাক রিটার্ন ডিল বিটুইন ইউকে অ্যান্ড বাংলাদেশ। সেখানে ফেইল্ড অ্যাসাইলাম সিকার বলতে এখন কি বোঝায় আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে যারা এদেশে লিগালি এসে অ্যাসাইলাম সিক করবে কিংবা করেছে আগে, তাদের অ্যাসাইলাম করার পরে অ্যাসাইলামটা প্রসেস হচ্ছে, প্রথমে স্ক্রিনিং ইন্টারভিউ, তারপর ফাইনাল ইন্টারভিউ, পরে ডিসিশন দেওয়া হয়। ডিসিশনে যদি পজিটিভ হয় তাদেরকে 5 ইয়ার্স লিভ টু রিমেইন অ্যাজ এ রিফিউজি দিয়ে দেওয়া হয়। আর যদি তারা কলার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। খুব সুন্দর দিন
শালিকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, আর আপনিও সুন্দর করে বুঝাইতেছেন, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। চেষ্টা করি আর কি, যাতে করে আপনারা এক থেকে উপকৃত হন। ঠিক আছে, অবশ্যই ভাই, আমরা যারা রুগী আছি, আপনাদের রুগী আছে, আমরা মাশাআল্লাহ খুবই উপকৃত হই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। জি বলুন আপনার প্রশ্ন। আমার ছোট্ট একটা প্রশ্ন, আমি লিভ টু রিমেইন আমার ফ্যামিলি নিয়ে আছি, আর আমার এক্সটেনশনের ডেট চলে গেছে ফেব্রুয়ারিতে। তো আমি একটা ফিও বার করেছিলাম জানুয়ারিতে, আমি আর আমার বাচ্চা সহ আর কি। এখন পর্যন্ত কোনো ডিসিশন আসে না। আমি মাশাআল্লাহ আমি কাউন্সিলের পরেও আছি, ইউনিভার্সাল ক্রেডিট ওইগুলো পাইছে যে কন্টিনিউ চলে। তো এখন 2-3 মাস আগে আমি একটা রিমাইন্ডার দিয়েছিলাম, আমার 3-4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কিছু আসে না আর কি। তো আমার কি করা? ফিওবার অ্যাপ্লিকেশন এখন মিনিমাম 6 মান্থ লাগছে, মিনিমাম 6 মান্থ, এবং 6 মান্থ থেকে 8 মান্থও লেগে যাচ্ছে। জি বলুন। আচ্ছা, ওইটা বলেন তাহলে। আর একটা ছোট্ট একটা প্রশ্ন, তো যখন আপনি ভিসা শেষ হওয়ার আগে এই ফিওবার অ্যাপ্লিকেশন করবেন, তো ফিওবার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকাকালীন সময় আপনি কিন্তু 3C লিভে থাকছেন। দ্যাট মিনস আপনার এই ভিসা থাকতে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ছিল, যে আপনি ইউনিভার্সাল ক্রেডিট, আপনি এলিজিবল, আপনি কাজের, আপনার পারমিশন, এডুকেশন, তারপর NHS, এইগুলো যে প্যাকেজটা মূলত আপনার ভিসার কন্ডিশনে এন্টাইটেলমেন্ট ছিল, সেই এন্টাইটেলমেন্টগুলো সব কিছু কিন্তু থাকবে, যেহেতু আপনি লিগালি থাকছেন উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ইয়োর প্রিভিয়াস ভিসা। তো যে কারণে যখন আপনার ভিসা শেষ হয়ে গেছে, তার আগে যদি ফিওবার অ্যাপ্লিকেশন করা যায়, তাহলে আপনি 3C লিভে থাকছেন, আপনার এর জন্য কোনো সমস্যা হবে না। যখনই আপনার ডিসিশন হবে 6 থেকে 8 মাসের ভিতরে হওয়ার পরে, এটা সাকসেস হলে আপনাকে বলবে যে 5 ওয়ার্কিং ডেজের ভিতরে ওরা একটা কোড পাঠাবে, ওই কোড দিয়ে আপনার অ্যাপ্লিকেশন, এপি যে অ্যাপ্লিকেশন, সেটা আপনি যেই অ্যাপ্লিকেশন আপনি করে দেবেন, করে দিলে তখন এটা কিন্তু কন্টিনিউয়েশন হলো, এখানে কিন্তু কোনো ব্রেক হলো না। তো যে কারণে এই অ্যাপ্লিকেশনগুলো এখন এত ব্যাকলগ হয়ে গেছে যে এটা ভেরি ডিফিকাল্ট করে ফেলেছে, এবং সবাই টেনশনে থাকে 6 মাস কীভাবে এই অ্যাপ্লিকেশন ছাড়া ফিওবারের উপরে রিলাই করবে। অতএব ফিওবার আপনি রিলাই করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু আপনি ভ্যালিডলি থাকছেন, এবং এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন তো রেট মারা খুবই বেশি চলতেছে, যদি ইন কেস আমাকে পায় তাহলে তো কোনো অসুবিধা না। আমার নাম ডিটেলস বা আমি যে রন্ডা পলিসি এবং বাংলাদেশের সঙ্গে যে ফাস্ট ট্র্যাক রিটার্ন ডিলের কথা বলেছি, সেইটার মূলত ফেল্ড অ্যাসাইলাম সিকার এবং যারা ওভারস্টেয়ার আছে তাদের কথা বলা হয়েছে। তো সেই ডেফিনেশনের ভিতরে কিন্তু আপনি পড়েন না। কেন পড়েন না? আপনার 2.5 ইয়ার্সের একটা লিভ আপনাকে দেয়া হয়েছিল, এবং সেখানে রিকোর্স টু পাবলিক ফান্ড, সেখানে NHS, সেখানে এমপ্লয়মেন্ট, সেখানে এডুকেশন, সব ফ্যাসিলিটি দিয়ে আপনার ফ্যামিলিটাকে কিন্তু হোম অফিস থেকে আপনাকে কিন্তু এই পারমিশনটা দেওয়া হয়েছে 2.5 ইয়ার্স থাকার জন্যে, এবং আপনার ভিসা শেষ হওয়ার আগেই আপনি ফিওবার অ্যাপ্লিকেশন করে দিয়েছেন। অতএব আপনার এই পেন্ডিং অফ ইউর ফিওবার অ্যাপ্লিকেশন, আপনি এদেশে লিগালি আছেন আন্ডার সেকশন 3C অফ 1971 এর ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী। অতএব ইউ আর ফুললি প্রোটেক্টেড। ওই ডেফিনেশনের ভিতরে কোনোভাবে আপনি পড়ছেন না। অতএব ওরা আপনাকে দেখলে স্যালুট দেবে, কিন্তু আপনাকে ডিটেন করবে না। এটাই হচ্ছে আইনের ইন্টারপ্রিটেশন। আমি কি বুঝাতে পেরেছি ভাই? না, থ্যাংক ইউ, খুব সুন্দর করে বুঝাতে পারছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, প্লিজ। আমার মেয়ে 10 বছরের রাইটে ব্রিটিশ হয়ে গেছে, ব্রিটিশ। মাশাআল্লাহ, ভেরি গুড, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর তো ওর বায়োমেট্রিক কার্ড আমি রিটার্ন করেছি গত সপ্তাহে, একটু ডিলে হয়েছে, বাট আমি একটু লেখা দিয়েছি আগে কি জন্য ডিলে হয়েছে। তো এটা ঠিক আছে তো না? এটা অ্যাবসলিউটলি ফাইন। ডিলে ইজ নট এ প্রবলেম, অ্যাজ লং আপনি কমপ্লায়েন্স করেছেন, পাঠিয়ে দিয়েছেন, এবং আপনি
খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে আপনি চিঠিতে উল্লেখ করে দিয়েছেন যে আমার একটু ডিলে হয়ে গেছে, আমি সরি আছি। দ্যাট মিনস ইট ইজ এ ভেরি গুড অ্যাটিটিউড, দে উইল বি ভেরি হ্যাপি, কোনো সমস্যা আপনার হবে না ইনশাআল্লাহ। ওকে ভাই, আমরা মাশাআল্লাহ খুবই ভালো আছি। আর আপনাদের অ্যাডভাইস খুবই, মানে আমি স্পেশালি বেশি উপকৃত হয়েছি এটা দেখে ওই রোডেও আমি ফলো করতে বেশি। যেমন ও যে আপনাকে প্রশ্ন করলাম, আমি রেকর্ড করে রাখি, আমার যে সময় আসে আমি বুঝি নাই ওটারে 10 বার আমি। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। Thank you. ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা একজন আমাদের রেগুলার ভিউয়ারের সঙ্গে আমরা এইমাত্র কথা বললাম এবং উনি বললেন যে আমাদের এই আইনি অধিকারের মাধ্যমে উনি অনেকে উপকৃত হচ্ছেন এবং উনি সবসময় আমাদের অনুষ্ঠানটি দেখে থাকেন এবং ওনার সিচুয়েশন নিয়ে আমি ডিটেলস আলোচনা করলাম এবং আমি চেষ্টা করেছি ওনাকে একটু ভালো পরামর্শ দিতে এবং উনি হ্যাপি আছেন। আপনাদের এই কল, আপনাদের এই হ্যাপিনেস, আপনাদের অ্যাপ্রিসিয়েশনই হচ্ছে আমাদের ইন্সপিরেশন এবং আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। কলার আছে, আমি কল নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্ন আছে। জি, আমার ওয়াইফ আসলে 5 ইয়ার ওঠে। ওকে আপনার নভেম্বর অব্দি আর কি হইব আইলার। ওকে, এখন প্রশ্ন হলো যে আমার হাম নয় বর্তমানে, এখন আর কাজ নাই, দুজনেরই কাজ নাই। কাজ নাই। ওকে, বাকিটা করলে হইব একটা জি বুঝতে পেরেছি। এখন আপনার প্রশ্নটা কি বললে আমি তাহলে আনসার দেওয়া শুরু করতে পারি। জি, একটু জোরে বলেন ভাইয়া, একটু জোরে বলেন। হ্যাঁ, এখন আপনি বলছেন যে উনি 5 ইয়ার্স টু সেটেলমেন্টে আছেন অ্যাজ এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন এবং আপনাদের বাচ্চা আছে? না, সেটা বুঝলাম। আপনার, আমার কোশ্চেন হচ্ছে যে আপনাদের কি কোনো ব্রিটিশ বাচ্চা আছে? জি না, আমার কোনো বাচ্চা নাই, আমি ব্রিটিশ আছি। আপনি ব্রিটিশ। তো যেটা করতে হবে আপনাদের জন্যে সেটা হচ্ছে যে আপনি যদি ইনকাম না থাকে তাহলে আপনাকে 10 ইয়ার্স টু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন আপনার ওয়াইফ করতে পারবে। দ্যাট মিনস উনি ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্যে যে ওনার হ্যাভিং কমপ্লিশন অফ 5 ইয়ার্স উনি যে অ্যাপ্লিকেশনটা করতে পারেন, শি ক্যানট ডু দ্যাট নাও। কারণ ওনার যে মিনিমাম ইনকাম যে থ্রেশহোল্ড আছে, সে রিকোয়ারমেন্টস আছে, সেটা আপনারা দুজনে মিলে স্যাটিসফাই করতে পারছেন না। যখনই আপনি এই ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্যে যে রিকোয়ারমেন্টসগুলো আছে, প্রথম রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে আপনাদের মিনিমাম ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস 18,600 ফর দ্য কাপল, মিনিমাম 6 মান্থ আপনাদেরকে ইনকাম করতে হবে, দুজনে মিলে জয়েন্টলি অর একজন হলেও হবে। তাহলে আপনারা এই ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকের ফিনান্সিয়াল মিনিমাম যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করতে পারছেন। আরেকটা যেটা হচ্ছে নলেজ অফ ইংলিশ, লাইফ ইন দ্য টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে B1, এবং আপনারা একসঙ্গে আছেন 2.5 ইয়ার্স। আমার প্রশ্ন হইলো আপনার কাছে, প্রশ্ন হইলো যে আমরা তো ডিরেক্টরের কোনো কাম নাই, এখন আমরা অ্যাপ্লাই করতাম ফার্মুনি, এটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে গেলে রিকোয়ারমেন্টস যেটা আছে সেটা হচ্ছে যে আপনাদের ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করার প্রয়োজন নেই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ অফ ইংলিশ যেটা আছে এটাও স্যাটিসফাই করার প্রয়োজন নেই। অনলি আপনাদেরকে স্যাটিসফাই করতে হবে যে অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন আপনি আপনার ওয়াইফের সঙ্গে বাংলাদেশে যে ওখানে আপনি বসবাস করতে পারবেন না আপনার ওয়াইফের সঙ্গে। দ্যাট ইজ কল ইনসারমাউন্টেবল অবস্ট্রাগল ফর দ্য ব্রিটিশ সিটিজেন।
যে আপনার জন্য এই টেস্টটা, আমার ওয়াইফ উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আমার ওয়াইফ, হ্যাঁ, সেই টেস্টটা যদি স্যাটিসফাই করতে পারেন আপনি, যে আপনি বাংলাদেশে আপনার জন্য ফেরত যাওয়া সম্ভব নয়, তাহলে এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে এবং সেটা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে চলে যাবে। সাকসেস হলে 2.5 ইয়ার্স ভিসা দেবে, দেওয়ার পরে সেটা 7.5 ইয়ার্স হচ্ছে, হওয়ার পরে তারপরে একটা এক্সটেনশন নেওয়ার পরে যে উনি 10 বছর টোটাল হওয়ার পরে যে উনি indefinite leave to remain in the UK জন্য অ্যাপ্লিকেশন এলিজিবল হবেন, সাবজেক্ট টু স্যাটিসফাইং নলেজ অফ ইংলিশ রিকোয়ারমেন্টস। 10 ইয়ার রুটে যদি আপনাদের সব ভিসা পায়, তখন আমার হয়তো পাওয়ার পরে এটা দেশে যাওয়া যাইতে পারবেন? অবশ্যই ভ্যালিড ভিসা থাকলে দেশে যাওয়া, হলিডেতে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, এটা যেতে পারবে। সেটা একটা 12 মান্থসে, এটা 180 ডেজের বেশি হতে পারবে না, একটা 12 মান্থসে, প্রত্যেক 12 মান্থসে কতদিন আগে 180 ডেজের বেশি হতে পারবে না, 180 ডেজের বেশি হতে পারবে না। এই কতদিন আগে অ্যাপ্লিকেশন করা লাগবে? এটা উইদিন 28 ডেজ, উইদিন ভিতরে থাকতে হবে ডেট অফ এক্সপায়ারি অফ হার লিভ। তার ভিসা যেদিন শেষ হবে সেই ভিসার ডেটের 28 দিনের ভিতরে অ্যাপ্লিকেশন করতে হবে, নট আউটসাইড অফ 28 ডেজ। জি আচ্ছা, ঠিক আছে সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। বোঝাতে পেরেছি কিনা জানি না, আমি খুব চেষ্টা করেছি ভাইয়া। জি না, ঠিক আছে, বুঝছি ভাই সাহেব, আপনারা কথা ইনশাআল্লাহ ভালো থাকুক। থ্যাংক ইউ আপনারা। থ্যাংক ইউ ভাইয়া। দোয়া করি আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হোক। উনি কোনো না কোনো কারণে উনি আর কাজ কন্টিনিউ করতে পারেন না, আর এখন তো কাজ পাওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট। আর আমি বিভিন্ন ক্লায়েন্টরা আসে এদিকে, ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছে তাদের তো তাদের কোচ আছে এবং তারা বলছে যে কাজ নাও, তোমাদের ইউনিভার্সাল ক্রেডিট বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কাজ কোথায়? কাজ তো নাই। তা উনি যেহেতু ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারছেন না, উনি কিংবা ওনার ওয়াইফ, তো সেক্ষেত্রে তো 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট এবং আমি যেটা বলেছি ইনসারমাউন্টেবল অবস্ট্রাগল টেস্টটা স্যাটিসফাই করতে হবে। তো দর্শক, উনি খুবই হ্যাপি আমার উত্তরে, উনি বুঝতে পেরেছেন। যদি কলার থাকে তাহলে আমি কল নেব, তাহলে হয়তো ওকে। তো ভিজিটরের অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি সবসময় কিন্তু বলে থাকি যে ভিজিটর অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই একটা ইজি অ্যাপ্লিকেশন না, বাট কমপ্লেক্স অ্যাপ্লিকেশন, এবং সবসময় আমি এটার উপরে অ্যাডভাইস দিয়ে থাকি। এবং সবসময় দেখি যে তারা আসছে, এসে বলে যে আমার বাবা মাকে আনতে চায়, ওনারা তো এই মুহূর্তে বৃদ্ধ হয়ে গেছেন, ওনাদের কাজ নাই, কিংবা ওনাদের ভাই আসতে চান, তাদের কাজ নাই, আমার বোন আসতে চান, তাদের তো কাজ নাই, অ্যাসেট নাই, কিংবা কোনো ইনকাম নাই, তারা তো আমাদের উপর ডিপেন্ডেন্ট, তো আমরা তো রিচ ম্যান, আমরা তো ব্রিটিশ সিটিজেন, তাহলে কেন ওনাদেরকে ভিসা দেয়া হবে না? এইটা কিন্তু আসলে এই ভিজিটর ভিসার কিন্তু রিকোয়ারমেন্টস নয়। ভিজিটর ভিসার রিকোয়ারমেন্টস ভেরি ভেরি সিম্পল। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে পার্সোনাল অ্যান্ড ইকোনমিক টাইস টু দেয়ার হোম কান্ট্রি। ইকোনমিক্যাল টাইস শব্দটা ইউজ করা হয়েছে, তারা সোর্স অফ ইনকাম কি, তাদের অ্যাসেট কি আছে, তাদের ইনকাম কি আছে, তাদের বিজনেস কি আছে, এই জিনিসগুলো তো, তাদের সেভিংস কি আছে, এই জিনিসগুলো কিন্তু দেখবে তারা। আর আরেকটা হচ্ছে প্রিভিয়াসলি যদি তারা কোনো রকমের ট্রাভেল করতে থাকে সেটা তারা দেখবে। তারপরে তাদের পার্সোনাল, ফ্যামিলি অ্যান্ড ইকোনমিক্স যে টাইস কিংবা সিচুয়েশন, এটা দেখবে। দ্যাট মিনস তাদের যে পার্সোনাল, ফ্যামিলি টাইস, এগুলো ইকোনমিক সার্কামস্টেন্সেস দেখবে, এই বিষয়গুলো। তারপরে তাদের ইমিগ্রেশন হিস্টোরি, অ্যান্ড বোথ দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড আদার কান্ট্রিজ, দেয়ার রেকর্ড অফ কমপ্লায়েন্স উইথ দ্য ইমিগ্রেশন রুলস, এটা দেখবে। প্রিভিয়াস প্যাটার্নস অফ ট্রাভেল টু দ্য ইউনাইটেড কিংডম, এটা দেখবে। পার্সোনাল অ্যান্ড ইকোনমিক টাইস টু দেয়ার হোম কান্ট্রি অ্যান্ড দ্য ক্রেডিবিলিটি অফ দেয়ার ইন্টেনশন ইন লাইট অফ দেয়ার পার্সোনাল, ফ্যামিলি অ্যান্ড ইকোনমিক সার্কামস্টেন্স, এটাও কিন্তু দেখবে। এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করবে এবং তারা জেনুইন তারা ভিজিটর কিনা এই ফ্যাক্টরগুলো অ্যাসেস করে দেখবে, এবং তারা যদি এটাই হ্যাপি হয় তাহলেই কিন্তু ভিজিটরদের অ্যাপ্লিকেশন
সাকসেসফুল হবে এটা ডিপেন্ড করবে না যে এখানকার যে স্পন্সর আছে সে মিলিয়নিয়ার কিনা, এখানকার যে স্পন্সর আছে সে রিচ কিনা, এখানে যে স্পন্সর আছে উনি রেগুলার টাকা পাঠিয়ে ওনাদেরকে মেনটেন করেন কিনা, এটির উপরে কিন্তু নির্ভর করবে না। এটি নির্ভর করবে তাদের যারা আসবে, যারা অ্যাপ্লিকেশন করবে, পার্সোনাল অ্যান্ড ইকোনমিক টাইস টু দেয়ার হোম কান্ট্রি এবং দ্য ক্রেডিবিলিটি অফ দেয়ার ইন্টেনশন ইন লাইট অফ দেয়ার পার্সোনাল, ফ্যামিলি অ্যান্ড ইকোনমিক সার্কামস্টান্সেস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আপনার ভিজিটার অ্যাপ্লিকেশন যখনই আপনারা করতে চাইবেন তখন আপনারা পজিটিভলি এটার অ্যাডভাইস নেবেন এবং সেই অনুযায়ী আপনারা এই রিকোয়ারমেন্টস আছে এটাকে স্যাটিসফাই করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ভিজিটার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনারা যেভাবে চিন্তা করেন ভিজিটার অ্যাপ্লিকেশনটা কিন্তু সেভাবে নয়। কারণ একজন যিনি আনএমপ্লয়মেন্টে আছে, যার কোনো অ্যাসেট নাই, যার কোনো বিজনেস নাই, যার কোনো সেভিংস নাই, তাদেরকে কিন্তু ভিসা দেয়া হবে না, তাদেরকে কিন্তু ভিসা দেবে না। অতএব আপনার ওরা যেভাবে চায় সেইভাবে যদি তাদের পার্সোনাল এবং ফিনান্সিয়াল সার্কামস্টেন্স হয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে ভিসা দেয়া হবে। অতএব সবসময় যেটা আপনারা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনারা যে কোনো এক্সপার্ট লয়ারের কাছ থেকে অ্যাডভাইস নেবেন, যারা আপনাকে প্রপার অ্যাডভাইস দেবে। তাহলে দেখবেন যে অ্যাপ্লিকেশন করলেন এবং অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেল এবং এটা একটা ইমিগ্রেশন হিস্ট্রিতে চলে গেল যে প্রিভিয়াসলি ভিজিটার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেছিলো। আমি একটা কল নেই, কলার আমি খুব শর্টলি শেষ করতে হবে, কলারটাকে হারিয়ে ফেললাম। যদি কল থাকে তো শর্টলি আমি কল নেব, কারণ আমাদেরকে ব্রেক মিনস আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানটি, হ্যালো কলার, আপনি কি আছেন নাকি আপনাকে হারিয়ে ফেললাম? কলার, হ্যালো, কলারকে মনে হয় হারিয়ে ফেলেছি। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে আপনার ভিজিটার ভিসার অ্যাপ্লিকেশনটা ওদের যে রিকোয়ারমেন্টস আছে সে অনুযায়ী যদি এটা করা সম্ভব হয় অ্যাপ্লিকেশনটা, তাহলে কিন্তু সাকসেসফুল হওয়া সম্ভব। শুধু দর্শক, আজকে অনেক কল পেয়েছি এবং আপনাদের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি এবং অনেকে রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আমাকে চমৎকার টেস্টি 2 কাপ চা দেওয়ার জন্য আমাদের সিনিয়র প্রডিউসার মশিউরকে। উনি সবসময় আমার ব্যাকগ্রাউন্ডে এই অনুষ্ঠানের মাস্টার মাইন্ডার বলা যায়, যে এটার পরিকল্পনাকারী এবং প্ল্যানিং এবং সব কিছু আমাকে অ্যাসিস্ট করছে। আমি জাস্ট এখানে বসে কথা বলছি, আর সমস্ত কিন্তু এই আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমান সে কিন্তু অ্যাসিস্ট করে যাচ্ছে। ধন্যবাদ এনটিভিকে ম্যানেজমেন্ট সবাইকে এবং আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার যারা এই অনুষ্ঠানটা দেখে আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করেন, আমাদেরকে উৎসাহিত করেন, আমাদেরকে কথা ভালো বলেন এবং রেগুলার আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আগামী সপ্তাহে আমার আরেকজন কলিগ আসবেন আপনাদেরকে এই অনুষ্ঠানে অ্যাডভাইস দেওয়ার জন্যে। আপনারা আবারও যদি কোনো রকমের অ্যাম্বিগুইটি থেকে থাকে কিংবা নতুন কোনো কোশ্চেন সমস্যা থেকে থাকে, আপনারা কিন্তু আগামী সপ্তাহে আপনারা কিন্তু কল করতে পারবেন এবং আপনারা অ্যাডভাইস নিতে পারবেন। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার 12:30টার সময় স্কাল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে এবং ফেসবুকে এবং ইউটিউবেও কিন্তু এটা সরাসরি সম্প্রচার এবং পরবর্তী থাকবে। শুধু দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।